जैसा कि आप जानते हैं, पहले गार्डन रीच, फिर बाघा जतिन और अब क्रिस्टोफर रोड। जी हां, महानगर कोलकाता में एक और 4 मंजिला इमारत अचानक झुक गई। ये घटना टेंगरा पुलिस स्टेशन के अंतर्गत वार्ड नंबर 59 के 11 से 2 क्रिस्टोफर रोड की है। स्थानीय लोगों का कहना है कि इस हादसे की जड़ अवैध निर्माण है। पिछले साल ठीक इसी इमारत के बगल में एक बिल्डिंग बनाई गई थी, जिसकी मंजूरी सिर्फ 4थी मंजिल तक थी, लेकिन प्रमोटर ने सारे नियमों को नजरअंदाज करते हुए 6ठी मंजिल तक निर्माण कर दिया। इस गैर कानूनी काम ने आसपास के मकानों की नींव को इतना कमजोर कर दिया कि अब ये हादसा हो गया। सौभाग्य से अभी तक किसी के जान माल की हानि की खबर नहीं है। कोलकाता पुलिस ने तुरंत हरकत में आते हुए इमारत में रह रहे लोगों को सुरक्षित स्थानों पर शिफ्ट कर दिया। लेकिन सवाल यही है कि आखिर ये सिलसिला कब थमेगा। महानगर कोलकाता में इमारतों का झुकना और गिरना अब आम होता जा रहा है। गार्डन रीच से लेकर बाघा जतिन और अब क्रिस्टोफर रोड तक हर हादसे में सवाल उठते हैं कि आखिर कोलकाता नगर निगम और पुलिस क्यों समय रहते कार्रवाई नहीं करती? क्यों अवैध निर्माण को रोकने में ये संस्थाएं नाकाम साबित हो रही हैं? क्या आम नागरिकों की जिंदगी की कोई कीमत नहीं है? प्रमोटरों की मिलीभगत, नगर निगम की लापरवाही और पुलिस की अनदेखी ने कोलकाता को एक मौत के जाल में बदल दिया है। ताज़ा हालात ये हैं कि कोलकाता नगर निगम के स्ट्रक्चरल इंजीनियरों ने निरीक्षण शुरू कर दिया है। झुकी हुई इमारत को नोटिस जारी कर दिया गया है और 3 दिन के अंदर इसे खाली करने का आदेश दिया गया है। साथ ही अगर कोई आपत्ति है तो 1 दिन के अंदर सूचित करने को कहा गया है। निगम ने यह भी साफ कर दिया है कि इमारत को तोड़ा जाएगा। इस घटना के बाद टेंगरा पुलिस ने प्रमोटर के खिलाफ FIR दर्ज कर ली है। लेकिन क्या ये कार्रवाई काफी है? क्या प्रशासन अवैध निर्माण के खिलाफ सख्त कदम उठाएगा या फिर कोलकाता के नागरिकों की जिंदगी इसी तरह खतरे में पड़ी रहेगी? आखिर ये सवाल जितना हमारा है उतना ही प्रशासन का भी। जवाब आज नहीं तो कल देना ही होगा। অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, তো এই জন্য আপনারা ব্যবস্থা নিন কিছু, যেটা পারেন, যেটা ভালো হয় তার ক্ষেত্রে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? একদম পাশের বাড়ি আপনাদের? হ্যাঁ, পাশের বাড়ি, সবাই তো ওখানে ভয়তেই আছে না, আতঙ্কতেই আছে সবাই। আপনার নাম? আমার নাম মৌমিতা পাল। আমাদের বাড়ি না, আমি পাশের বাড়ি থাকি। তো ওই পাশের বাড়িতে প্রমোটিংয়ের জন্যই দেওয়া হয়েছিল। এটা আমার বন্ধুর বাড়ি। তো এই বাড়িটা এখন তো হেলে গেছে, এবার তো কিছু করার নেই না। তো এটা আগেও জানা ছিল না যে এমনিভাবে, নাহলে এমনিভাবে মানে প্রমোটিংয়ে দিলে এমনিভাবে হেলে যাবে এই বাড়িটা। তাই জন্য আমরা দেওয়া হয়েছিল। আর যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল 4 তলা, কিন্তু এরা করে দিয়েছে 6 তলা। সেটা এরা মানে বলেছিল যদি ভিতটা ভালো করে তাহলে 6 তলা অবধি তুলবে। সেটা তো আমরা জানা ছিল না যে কীভাবে এরা করেছে। তো সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এটা সেটা প্রমোটার জানে। এখন কি পরিস্থিতি দেখছেন? এখন পরিস্থিতি দেখছি, এখন যত দিন আমার পাশেই তো আমরা দুই ভাই আমার দেওর ওইটা করেছে, প্রমোটকে দিয়ে আমি নিজে করেছিলাম। তো এবার এইরকম অবস্থা হবে কি করে মানুষ জানবে প্রমোটারটা কি করছে না করছে? আমরা তো জানি না। এই হিসাবে আমাদেরও তো ভয় লাগছে। কতদিনকার ফ্ল্যাট এটা? এই ফ্ল্যাটটা 1 বছর 1.5 এ তৈরি হচ্ছে 1.5 বছর, আর আমরা আছি 50 বছর ধরে এখানে। মানে কতটা আতঙ্কে রয়েছে? একদম পাশের বাড়ি। অনেক আতঙ্কে রয়েছে মানুষ। একে তো টাকা পয়সা দিয়ে কেনা, তার মধ্যে এইরকম অবস্থা। যারা গরিব মানুষ যা হোক করে কিনেছে তাদেরও তো অসুবিধা না, কোথায় যাবে তারা? যদি ফ্ল্যাটটা হয় তাহলে যাবে কোথায় ওরা? ওদেরও তো শিফটিং টাকা দিয়ে কিনেছে, কেউ 20 লাখ 25 লাখ, সেই অবস্থা। মানে কোন ফ্লোর পর্যন্ত পারমিশন ছিল বা কি ছিল এগুলো সেটা প্রমোটার জানবে, যে দিয়েছে সে জানবে। যারা দিয়েছে প্রমোটারকে সে জানবে, আর যে নিয়েছে সে জানবে। আমরা তো জানি না। আমরা তো ওই বাঘা যতীনে দেখেছিলাম না কাণ্ডটা, তারপর তো দেখছি আমাদের ওই দিকটা হেলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম রেখা সিং। ওনারা যেটা বলছেন, অনেকেই যারা বলছে যে ফ্ল্যাট ওনার রয়েছে তারা ট্যাক্স দিতেন না, তাহলে সেক্ষেত্রে এটা বেআইনি যদি হয় তাহলে এখানে জল কি করে পাওয়া যেত, কারেন্ট কি করে পাওয়া যেত? পৌরসভাতে তার মানে একটা প্রশ্ন। না দেখুন, এখন এখানে জল কি করে পাওয়া যেত, কারেন্ট কি করে পাওয়া যেত? এত পুরনো একটা নির্মাণ করা বাড়ি। এইবার এইখানে ততদিন আগে এরা কেনই বা এরা কোনো কাগজপত্র না দেখে এইখানে ফ্ল্যাট কিনলো? অনেকগুলো প্রশ্ন আসে। বাড়িটা কি করে তৈরি হলো যে বাড়িওয়ালা সে পরে একটা প্রমোটারের পাল্লায় পড়লো? সেই পরে প্রমোটার তাকে কি বুঝিয়ে কোনো কাগজপত্র ছাড়া একটা বিল্ডিং তৈরি করে দিল। আজকে প্রায় 5-6 বছর আগেকার এই বাড়ি, সেইখানে তারা
যারা ফ্ল্যাট কিনলো তারাও কোনো কাগজপত্র দেখাতে পারছে না, নোটারির বেসিসে তারা ফ্ল্যাট কিনেছে। তো সেই প্রশ্নগুলো তো আছেই, সেগুলোর জন্যই তো আমরা বারবার বলছি যে আজকে কলকাতা কর্পোরেশন বিল্ডিং অনুমোদন আইন যতটা সহজ সরল করেছে, আমরা আজকে ঠিকা প্রপার্টির ওপরেও আমরা বিল্ডিং স্যাংশন দিচ্ছি, অনুমোদন দিচ্ছি। কর্পোরেশনের কাছে আসুন, কর্পোরেশনের থেকে বৈধ প্ল্যান নিন, নিয়ে বাইরে তৈরি করুন, সেটা বৈধ বাড়ি হবে, সেই বাড়িতে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এই পরে প্রমোটারের হাত থেকে বাঁচতে হবে, আমরা তো এটা বারবার বলছি। তাতে আমরা অনেক ক্ষেত্রে তার রেজাল্ট পেয়েছি। কলকাতা শহরে এখন ইললিগাল কনস্ট্রাকশন কমতে শুরু করেছে। যেখানে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, মাননীয় ফিরহাদ হাকিমের নেতৃত্বে আজকে আপনি দেখবেন রেকর্ড সংখ্যক ডেমোলিশনও কিন্তু কলকাতা শহরে আজকে হচ্ছে। আমরা খবর পেলেই ইললিগাল কনস্ট্রাকশন সেখানে নোটিশ দিচ্ছি, ডেমোলিশ করছি। এই যে পাশের বাড়িটা, সেটাও আমরা খবর পেয়েছিলাম, এটা এখানে নাকি আনঅথরাইজড কনস্ট্রাকশন হয়ে রয়েছে। আমরা কিন্তু স্টপ করব এবং এটারও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু যেটা আনঅথরাইজড কনস্ট্রাকশন হয়ে রয়েছে তার বিরুদ্ধে যেটা আইন সামনের দিকে তাকিয়ে আমরা নেব। এই যে স্টপ নোটিশের পরেও যে কাজগুলো চালিয়ে যাওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন? দেখুন, স্টপ ওয়ার্কের পরে কাজ চালানো হয়েছে কিনা এর কোনো খবর আমার কাছে নেই। আমাদের মানে কলকাতা কর্পোরেশন বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে যখনই এই খবর গেছে যে আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়েছে, তারা সাথে সাথে 401-এর নোটিশ দিয়েছে, দেওয়ার পরে স্টপ ওয়ার্ক করেছে এবং এর পরের যা পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হবে। নজরদারি কি কোথাও অভাব ছিল? তার সাথে কোনো যোগাযোগ করে ওঠা যায়নি, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। থানাতে আমরা পুলিশকে এফআইআর করেছি ইতিমধ্যে, কারণ তিনি তো এই বিল্ডিংটা করেছেন, তারও জানা উচিত কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে বিল্ডিং করা, প্ল্যানের বাইরে তো কখনো বিল্ডিং হতে পারে না, এটা অবৈধ। তারও বিরুদ্ধে মানুষ যারা আছেন